ডিয়ার স্টুডেন্টস, এলিট একাডেমিতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি তোমাদের ক্লাস 11-এর এডুকেশন বিষয়ের সেকেন্ড ইউনিটের একটা টপিক নিয়ে। সে টপিক হচ্ছে কি, শিক্ষার বিভিন্ন রূপ। তোমরা হয়তো বলবে, স্যার শিক্ষা তো শিক্ষা, তার আবার রূপ কিসের? এমন কি রয়েছে তাতে? রূপ কি বা রং কি? চলো আমরা তাহলে দেখে নিই শিক্ষার কি কি রূপ রয়েছে। তো এই টপিকের উপরে অন্যান্য ভিডিও লেকচার্স আর নোটপত্র এবং এমসিকিউ যদি পেতে চাও, তাহলে এলিট একাডেমি অ্যাপটি প্লে স্টোর থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও। সো লেটস মুভ টু দ্য টপিক, যেটা হচ্ছে শিক্ষার বিভিন্ন রূপ। শিক্ষার বিভিন্ন রূপের ব্যাপারে জানার আগে আমরা অবশ্যই জেনে নেব শিক্ষা বিষয়টা কি। তোমরা অলরেডি ফার্স্ট ইউনিটে শিক্ষা কি সেটা জেনে ফেলেছো, তারপরেও তোমাদের বোঝার স্বার্থে আমি এক লাইনে বলতে চাই শিক্ষা বিষয়টা কি। শিক্ষা হলো এমন এক জীবনব্যাপী প্রক্রিয়া যা দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা অর্জন করে একজন ব্যক্তি তার জীবনকে মানিয়ে নেওয়ার জন্য, পারিপার্শ্বিক পরিবেশে তার জীবনকে মানিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, তাকেই বলে শিক্ষা। একজন বাচ্চা মাতৃগর্ভে জন্মগ্রহণ করার পর থেকে তার মৃত্যু পর্যন্ত অনবরত সে শিক্ষা অর্জন করেই চলেছে। আর শিক্ষা অর্জন করার চলাকালীন আমরা আমাদের আচরণ, আমাদের ব্যবহারের পরিবর্তন করি, যাতে করে পারিপার্শ্বিক পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি। তাহলে আমরা দেখে নেব শিক্ষার রূপগুলো কি রয়েছে। শিক্ষার সাধারণত যে তিনটে রূপ তোমরা এখানে দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি আমরা শিক্ষা বিভিন্ন উৎস থেকে গ্রহণ করি। উদাহরণস্বরূপ, কেউ পরিবার থেকে, কেউ বিদ্যালয় থেকে, কেউ মন্দির মসজিদে গিয়ে আবার শিক্ষা অর্জন করি। তো শিক্ষার উৎস অনুযায়ী শিক্ষার রূপকে নির্ধারণ করা হয়েছে। চলো আমরা অন বাই অন শিক্ষার রূপগুলোর ব্যাপারে আলোচনা করব ডিটেলসে। তাহলে শিক্ষার যে তিনটা রূপ দেখতে পেলাম আমরা, একটা হচ্ছে প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা, যাকে আমরা ইংরেজিতে বলবো ফর্মাল এডুকেশন, প্রথা বহির্ভূত বা নিয়ম বহির্ভূত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন, এবং ইনফর্মাল এডুকেশন, অনিয়ন্ত্রিত শিক্ষা। তাহলে আমরা জেনে নিই প্রথাগত শিক্ষক বা প্রথা বহির্ভূত শিক্ষা বা অনিয়ন্ত্রিত শিক্ষা আমরা কাকে বলবো। ফর্মাল এডুকেশন, এই এডুকেশন কি, একটা পার্টিকুলার রীতিনীতি নিয়ম অনুসারে করা হয়, যা যেমন আমরা বিদ্যালয় বা কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করে থাকি। নন ফর্মাল এডুকেশন, এইটাও আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্জন করি, কিন্তু এই শিক্ষা ব্যবস্থাতে নিয়মের কোনো বাধ্যবাধকতা নেই। যেমন ধরো মুক্ত বিদ্যালয়। ইনফর্মাল এডুকেশন 3 নম্বর, অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাতে আমরা যে কোনো ইনস্টিটিউশন থেকে অর্জন করতে পারি। যেমন আমাদের পরিবার থেকে, কেউ মন্দিরে গেল সেখান থেকে, কেউ মসজিদে গেল সেখান থেকে, কেউ গুরুজনের কাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা শিক্ষা ব্যবস্থা করি। পরিবার। তো এই হলো আমাদের তিনটে এক্সাম্পল। তাহলে চলো আমরা অন বাই অন এগুলো ডিসকাস করব। তো চলো আমরা দেখে নিই প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা কি। দেখো, নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা সময় সাপেক্ষে বিশেষ কোনো স্থানে যখন যোগ্য শিক্ষক মণ্ডলী দ্বারা তোমাদেরকে যে শিক্ষা প্রদান করা হয়, আমরা যে শিক্ষা অর্জন করি, তাকেই আমরা বলবো প্রথাগত শিক্ষা ব্যবস্থা। এই প্রসঙ্গে বিভিন্ন শিক্ষাবিদরা তাদের মতামত ব্যক্ত করেছেন। চলো আমরা দেখে নিই। দেখো, জেপি নাইক কি বলেছেন। তিনি বলছেন, সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত করা হয় তাকেই বলে নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা ব্যবস্থা। তিনি তাকে প্রথাগত শিক্ষা ব্যবস্থা বলেছেন, কারণ দীর্ঘদিন ধরে এই সিস্টেমটা চলে আসছে। এই সিস্টেমে সাধারণত নিয়মের কোনো আহামরি পরিবর্তন ঘটেনি, তার জন্যই বলা হয়েছে প্রথাগত শিক্ষা ব্যবস্থা। এ প্রসঙ্গে পিডি শুক্লা কি বলছেন তার মতামত আমরা জেনে নেব। তিনি বলছেন, নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা হলো এমন এক প্রকারের গতানুগতিক শিক্ষা যেখানে শিক্ষার্থী শ্রেণীকক্ষের পরিবেশে নিরবিচ্ছিন্ন এবং নিয়মিতভাবে শিক্ষক শিক্ষিকার সহচার্যে পূর্ব নির্ধারিত ও নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী জ্ঞানার্জনে সক্ষম হয়। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, যে জেপি নাইক বলছেন
প্রথাগত শিক্ষা ব্যবস্থাতে একটা পার্টিকুলার জায়গা থাকবে, অর্থাৎ একটা বিদ্যালয় থাকবে, 4 দেওয়ালের মাঝখানে শিক্ষা ব্যবস্থা হবে। সেইখানে সুযোগ্য শিক্ষকরা শিক্ষা প্রদান করবে। আর যে শিক্ষা প্রদান করবে তার রীতি, তার নীতি, তার পলিসি, তার পাঠ্যক্রম আগে থেকেই নির্ধারিত করা থাকবে। আর সেই শিক্ষা ব্যবস্থা অবশ্যই বয়সের উপর নির্ভর করা হবে। চলো তাহলে ফর্মাল এডুকেশন অর্থাৎ প্রথাগত শিক্ষা ব্যবস্থার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নেব। এই শিক্ষা ব্যবস্থা যে প্রথম বৈশিষ্ট্য সেটির রোল হলো বয়স ও চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম। টাইটেলটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি বোঝাতে চাওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা শিক্ষার ধাপ বয়সের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা এখন ক্লাস 11-এ পড়ছো, তোমাদেরকে নিশ্চয়ই ক্লাস 5-এর কোনো টপিক দেওয়া যাবে না সিলেবাসে, অথবা যে বিষয়টা গ্র্যাজুয়েশন লেভেলে দেওয়া হয়, যে শিক্ষাটা গ্র্যাজুয়েশন লেভেলে পড়ানো হয় বা বিএড লেভেলে পড়ানো হয়, নিশ্চয়ই তোমাদেরকে শিক্ষাটা দেওয়া হবে না। কেমন হয়? ধাপে ধাপে। প্রথমে প্রাথমিক, মাধ্যমিক, নার্সারি, প্রাথমিক, মাধ্যমিক বা তারপরে যে সমস্ত স্তরগুলো রয়েছে সেই অনুযায়ী আমরা এই শিক্ষা ব্যবস্থা সাজাই। নার্সারি স্তরে আমরা কাকে শিক্ষা দিই? যারা অত্যাধিক ছোট বয়সের, 5 বছরের যারা ছোট বাচ্চা বা সেই লেভেলের। 6 বছর পরে আমরা সেই বাচ্চাকে প্রাথমিক স্কুলে ভর্তি করি। তারপরে প্রাথমিক শিক্ষা শেষ হলে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে বা কলেজে গিয়ে ভর্তি হয়। আর তার যে সিলেবাস, তার যে শিক্ষা পদ্ধতি, সবকিছুই নির্ভর করে আমাদের বয়স এবং তার চাহিদা অনুযায়ী। বুঝতে পেরেছি? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্য সমন্বিত। এই শিক্ষা ব্যবস্থাতে আমরা শিক্ষার্থীর বিশেষ কিছু উন্নয়নের সাথে, ডেভেলপমেন্টের কথা ভেবেই প্রদান করা হয়। যেমন শিক্ষার্থী একদিকে ব্যক্তিগত উন্নয়ন, আবার সামাজিক উন্নয়ন। ব্যক্তিগত উন্নয়নের মধ্যে আলাদা আলাদা যে ধাপ রয়েছে, বৌদ্ধিক বিকাশ, আবার শারীরিক বিকাশ, জ্ঞানের বিকাশ, এই সমস্ত যে লক্ষ্য, উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলোই সমন্বয় সাধন হয়। তো যখনই এই শিক্ষা ব্যবস্থা চালু করার কথা আমরা ভাবি, আমাদের উদ্দেশ্য কি থাকে? যে একজন শিক্ষার্থীর মধ্যে সামগ্রিক যে বিকাশ সেগুলো রয়েছে। এই শিক্ষা ব্যবস্থায় আমরা যে উদ্দেশ্য রয়েছে, যেমন শারীরিক বিকাশ, যেমন ব্যক্তিগত উন্নয়ন বা বিকাশ, সামাজিক বিকাশ বা আদার্স, যেমন শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, সামগ্রিক যে উন্নয়নের যে প্রচেষ্টা, সবকিছুর মধ্যে একটা সমন্বয় সাধন করা হয়। নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা। এইখানে বলতে চাওয়া হচ্ছে একজন শিক্ষার যাবতীয় যে বিকাশ, যেমন মানসিক, শারীরিক বা জ্ঞানের যে বিকাশ, সবকিছু লক্ষ্য করে আগে ভাগেই পরিকল্পনা করা হয়ে থাকে। পরের বৈশিষ্ট্য আমরা জেনে নেব, যোগ্য শিক্ষক দ্বারা পরিচালিত। এর অর্থ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমাদের যে ক্লাস করে যে শিক্ষকগুলো, তারা নিশ্চয়ই যোগ্যতা সম্পন্ন, কারণ তারা পার্টিকুলার কোনো একটা ডিগ্রি অর্জন করার পরেই তোমাদের শিক্ষক হয়েছে। তারপরে আবার বিভিন্ন পরীক্ষায় পাস করে তোমাদের স্কুলে পড়ানোর সুযোগ পেয়েছে। অর্থাৎ কি বলা হলো এখানে, কোনো একজন ব্যক্তি যদি শিক্ষক হতে চায় তাহলে তাকে MA, বিএড অথবা বিএড বা তার চাইতে আরো অন্যান্য হায়ার ডিগ্রি অর্জন করে তাকে শিক্ষা প্রদান করতে হবে। যদি আমি স্কুলের কথা বলি তাহলে নিশ্চয়ই তাকে BA, বিএড অথবা MA, বিএড করার পরে। যদি আমি স্কুলের কথা বলি তাহলে BA, বিএড অথবা MA, বিএড বা অন্যান্য ডিগ্রি। যদি সেটা কলেজ ইউনিভার্সিটিতে হয় তাহলে আবার অন্যরকম ডিগ্রি দরকার। যদি ইউনিভার্সিটিতে হয় তাহলে আবার PhD দরকার। তো প্রত্যেকটা শিক্ষককে যোগ্যতা সম্পন্ন হওয়া অবশ্যই জরুরি এই শিক্ষা ব্যবস্থার মধ্যে। পরের বৈশিষ্ট্য হলো স্তর বিন্যাসে সজ্জিত। ফর্মাল এডুকেশনে অবশ্যই আমাদেরকে একটার পর একটা ধাপ পেরিয়ে পরের ধাপে গিয়ে পৌঁছতে হবে। যেমন প্রি প্রাইমারি, তারপরে আমরা কি দেখেছি, প্রাইমারি, তারপরে সেকেন্ডারি, তারপরে HS, তারপরে কলেজ, ধাপে ধাপে করতে হবে। এখন তুমি যদি ভাবো যে কোনো একজন ক্যান্ডিডেটকে
সে প্রাইমারি পাস করে তাকে এইচএসে ভর্তি করে দেবো, অথবা একজন মাধ্যমিক পাস করলো তাই ক্লাস 5-এ ভর্তি করব, তাহলে কিন্তু সম্ভব নয়। এই শিক্ষা ব্যবস্থা একই ধাপে 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 এগোতে হবে, যাতে করে যে জ্ঞান আমরা উপার্জন করেছি পরবর্তী স্টেজে গিয়ে যে নতুন নলেজটা পাবো তার সঙ্গে কানেক্ট করতে পারি। পরের বৈশিষ্ট্য হচ্ছে নিয়মিত উপস্থিতি। তোমরা নিশ্চয়ই জানো, তো স্কুলে যাও, রেগুলার বেসিসে যাও, তো সেখানে তোমরা খেয়াল করেছো যে একজন ব্যক্তির প্রত্যেক দিন রোল কল হয়। কেন রোল কল হয়? নিয়মিত উপস্থিতির জন্য। আচ্ছা, শুধুমাত্র তোমার জন্য নয়, এইটা কিন্তু শিক্ষক এবং ছাত্র উভয়ের জন্যই জরুরি। এই শিক্ষা ব্যবস্থায় প্রত্যেকটা ব্যক্তিকে, সে প্রধান শিক্ষক হোক অথবা ছাত্র হোক, সবারই নিয়মিতভাবে উপস্থিতি জরুরি। পরের বৈশিষ্ট্য হচ্ছে কি? শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক। তোমরা অলরেডি জেনে ফেলেছো বা অলরেডি তোমরা 10 বছর স্কুলে অতিক্রম করে ফেলেছো। এই 10 বছর চলাকালীন অনেকগুলো এমন শিক্ষক রয়েছে যাদের সঙ্গে তোমাদের মধ্যে অত্যন্ত গভীর সম্পর্ক গড়ে উঠেছে। আর যদি সম্পর্ক নাও ওঠে, তাহলে এমন শিক্ষকরাও রয়েছে যাদের সঙ্গে তোমরা দৈনিক বেসিসে ইন্টারাকশন করছো। এই যে ইন্টারাকশনের মাধ্যমে এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমাদের ফর্মাল বা প্রথাগত শিক্ষা ব্যবস্থা। পরে হচ্ছে কি? শৃঙ্খলা। নেক্সট ক্যারেক্টারিস্টিক্স ইজ শৃঙ্খলা বা ডিসিপ্লিন। তোমরা কি স্কুলে গিয়ে কখনো গিয়ে হই হুল্লোড় করে বেরো ক্লাসের মধ্যে, অথবা তোমাদের যে ক্লাসরুমের পাশে যেখানে ক্লাস হয় সেখানে গিয়ে বেল বাজিয়ে আসো, ঘন্টা মেরে আসো, দরজাতে ঠোকা দিয়ে আসো? সেরকম হয় না। যখনই নির্দিষ্ট সময় হয়ে যায়, ক্লাসের সময় হয়ে যায়, এই শিক্ষা ব্যবস্থাতে প্রত্যেকটা মানুষ, ছাত্রছাত্রী নিয়ম শৃঙ্খলা মেনে চলে। শুধু ক্লাসের সময় নয়, এই নির্দিষ্ট স্কুল চলাকালীনও। তখনও আমরা প্রত্যেকটা যখন ছাত্র ছিলাম বা তোমরা যারা ছাত্র আছো অলরেডি, বিশেষভাবে স্কুলের যে ডিসিপ্লিন, সেইখানকার থেকে ডিসিপ্লিন আমরা শিখি এবং মেনে চলি। শুধু তাই নয়, সেখান থেকে ডিসিপ্লিন অর্জন করার পরে পরবর্তীকালে আমরা যখন বাইরে যাই, সমাজে যাই, ফ্যামিলিতে অথবা বিভিন্ন সমাজের বিভিন্ন স্থানে, পরিবারে হোক বা সোসাইটির বিভিন্ন স্তরে যখন আমরা মেলামেশা করি, সেই স্কুল থেকে পাওয়া যে ডিসিপ্লিন, যে শৃঙ্খলা বোধ অর্জন করি, সেইটা আমরা পরবর্তীকালে অ্যাপ্লাই করি। ফর্মাল এডুকেশন অবশ্যই একটা পার্টিকুলার জায়গাতে প্রদান করা হয়। এমন নয় যে তোমাদেরকে গাছতলাতে, বা রাস্তার ধারে কোথাও কেউ বসিয়ে দিয়েছে টিচাররা, বলছে তোমরা পড়ো এখন, এমন কিন্তু বিষয় হয় না। প্রথাগত শিক্ষা ব্যবস্থার জন্য নির্দিষ্ট স্কুল থাকবে, সেই স্কুলে নির্দিষ্ট শ্রেণীকক্ষ থাকবে, ল্যাব থাকবে, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা একটা ব্যবস্থা থাকবে। তার জন্যই বলা হয়েছে নির্দিষ্ট স্থান। তোমরা পিকচার দেখতে পাবে, ক্লাসরুম, স্টাফ রুম, ল্যাব বা অনেক রকম পরিকাঠামো থাকে। নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যেই নির্দিষ্ট জায়গাতে যে শিক্ষা ব্যবস্থা প্রদান করা হয় তাকেই বলে ফর্মাল এডুকেশন। প্রথাগত শিক্ষা ব্যবস্থার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি? পরীক্ষা। এই যে তোমরা মাধ্যমিক পাস করে 11-এ ভর্তি হয়েছো, তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল এটা। সেরকমই ক্লাস 1 থেকে শুরু করে যতটা তুমি পড়াশোনা করবে ততদিন তোমার পরীক্ষাতে কোনো ছাড় নেই, এক্সাম তোমাকে দিতেই হবে। কেমন এক্সাম? কখনো হয়তো মাসের শেষে হয়, কখনো আবার 6 মাসে, আবার কখনো হয়তো অ্যানুয়াল যে এক্সাম হয়, ইউনিট টেস্ট হয়, তোমাদের হাফ ইয়ারলি এক্সাম হয়, অথবা অ্যানুয়াল এক্সাম। এই শিক্ষা ব্যবস্থায় আমরা এক্সাম থেকে অর্থাৎ পরীক্ষা থেকে ছাড় পাবো না। অবশ্যই পরীক্ষাতে অ্যাপিয়ার হতে হবে এবং পাস করতে হবে। পাস করার পরে পরবর্তী ধাপে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা এন্টার করব। প্রথাগত শিক্ষা ব্যবস্থার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রের ভূমিকা। যে কোনো দেশে হোক না কেন, যে শিক্ষা পদ্ধতি যেখানেই চলুক না কেন, যে উৎস থেকে অর্জন করা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রই সেই রাষ্ট্রের যে পরিকাঠামো, সেই রাষ্ট্রের যে রিকোয়ারমেন্ট, যে প্রয়োজনীয়তা, সেই রাষ্ট্রের যে ঐতিহ্য, সব কিছু মিলে নীতি নির্ধারণ করা হয়। তার জন্য যে টাকা পয়সা দেওয়া থেকে শুরু করে, এডুকেশন পলিসি থেকে বানানো থেকে শুরু করে সব কিছুই রাষ্ট্র প্রোভাইড করে। এখন কথা হচ্ছে যে ফর্মাল এডুকেশনের প্রয়োজনীয়তা কি? আমি তো ইনফর্মাল এডুকেশনও গ্রহণ করতে পারতাম বা নন ফর্মাল এডুকেশনও গ্রহণ করতে পারতাম। চলো আমরা দেখে নিই কেন ফর্মাল এডুকেশনের প্রয়োজনীয়তা রয়েছে আমাদের দেশে। প্রথম কথা হলো পেশার প্রস্তুতি অথবা প্রিপারেশন ফর প্রফেশন।
এই যে আমাদের ফর্মাল এডুকেশন, এই ফর্মাল এডুকেশনের মাধ্যমে কিন্তু আমরা বিশেষ বিশেষ যে পেশা, আমাদের যে লক্ষ্য রয়েছে সেইটা কিন্তু তৈরি করা হয়। উদাহরণের ক্ষেত্রে বলা যেতে পারে, কেউ একজন শিক্ষক হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? বিএড করতে হবে। কেউ আবার এমবিএ করে, কেউ আবার ডক্টর হয়, কেউ হয় ইঞ্জিনিয়ার। সো এই যে পেশার জন্য যে প্রস্তুতি, প্রফেশনাল বানানোর যে প্রস্তুতি, এটা শুধুমাত্র ফর্মাল এডুকেশনে হয়। যে সিস্টেম্যাটিক এডুকেশন, টিচারের মাধ্যমে নির্দিষ্ট জায়গাতে যে শিক্ষা ব্যবস্থা প্রদান করা হয়, তার মাধ্যমেই কিন্তু এই বিএড বলো, এমবিএ বলো, ডক্টর বলো, ইঞ্জিনিয়ারিং বলো, বা আর কিছু যে গ্রাজুয়েশন সিস্টেম বা স্কুল যে সিস্টেম, সব কিছুর জন্য আমরা পরবর্তীকালে একটা লক্ষ্য তোমাদের সবারই রয়েছে যে এই শিক্ষা অর্জন করে আমরা পরবর্তীকালে নিশ্চয়ই কোনো একটা পেশার সঙ্গে যুক্ত হব। সাধারণত এই শিক্ষা ব্যবস্থায় বিশেষভাবে এই পেশাগুলো বা আরো অন্যান্য যে পেশাগুলো রয়েছে প্রস্তুত করাই। ঠিক আছে, তো পরেরটা জেনে নেব আমরা। দেখো, ব্যক্তিগত বৃদ্ধি ও বিকাশের জন্য ও ফর্মাল এডুকেশন প্রয়োজন। শুরুর দিকেই বলেছিলাম যে ফর্মাল এডুকেশন একজন ব্যক্তির পার্সোনাল এবং সামাজিক বিকাশে সাহায্য করে। দেখো, সোশ্যাল অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট। সো সোশ্যাল অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে। একজন ছাত্র ক্লাসে তোমরা যা কিছু শিখো, শিক্ষকের কাছ থেকে, তোমাদের বন্ধুদের কাছ থেকে যা কিছু শেখো, বই পড়ে যা কিছু নলেজ তোমাদের কাছে আসে, সেই ক্ষেত্রেই তোমাদের কিন্তু যে ব্যক্তিগত উন্নয়ন, ব্যক্তিগত যে বিকাশ, সেটা সম্ভব হয়। আবার সেই শিক্ষা অর্জন করে তোমরা জানো, স্কুলকে বলা হয় মিনিয়েচার অফ দ্য সোসাইটি, অর্থাৎ সমাজের ক্ষুদ্র সংস্করণ। তো সেইখান থেকে যে জ্ঞান অর্জন করো, তোমরা বাড়ি গিয়ে, পাড়াতে গিয়ে বা বিভিন্ন জায়গাতে যখন প্রবেশ করো, তখন যে শিক্ষা অর্জন করার পরে সেই স্কুলে যে শিক্ষা অর্জন করেছো, সেই শিক্ষাটা নিয়ে যখন তুমি পরিবারে যাও বা সমাজের বিভিন্ন স্থানে যখন ওঠা বসা করো, সে গুরুজনদের সঙ্গে ওঠা বসা করো, কিভাবে তাদেরকে সম্মান জানাতে হবে, তাদের সাথে কিভাবে মেলামেশা করতে হবে, সবকিছুই তোমরা প্রয়োগ করতে পারো। এই জন্যে আমাদের ফর্মাল এডুকেশন একান্তই জরুরি। নেক্সট হচ্ছে সামাজিকীকরণ। এর মানে হলো যে একজন ব্যক্তি তার দৈনন্দিন জীবনে বাড়ি থেকে শুরু করে তার কর্মস্থল পর্যন্ত বা সেখান থেকে ফিরে আসা পর্যন্ত একজন ব্যক্তি সারা জীবনে যত জায়গায় চলাফেরা করে, যত জায়গায় মেলামেশা করে, যত জায়গায় ওঠা বসা করে, সে তার কর্মক্ষেত্রে হতে পারে, তার স্কুল হতে পারে, কলেজ হতে পারে, বা তার দোকান বাগান হতে পারে, যে সমস্ত জায়গায় রয়েছে, একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কীভাবে মেলামেশা করবে তার যে ট্রেনিং, এই ট্রেনিং দেওয়া হয় আমাদের ফর্মাল এডুকেশনের মাধ্যমেই। ঠিক আছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি। ফর্মাল এডুকেশন কেন প্রয়োজন? অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য। ব্যাপারটা কি? একজন ব্যক্তি শিক্ষা লাভ করে সে যখন তার বিভিন্ন প্রফেশনে যায়, ধরো কেউ প্রাইভেট জবে গেল, কেউ গভর্নমেন্ট জবে গেল, আবার কেউ বিজনেস শুরু করলো, কেউ স্টার্ট আপ শুরু করলো। তো এই যে সোর্স অফ ইনকাম, আমরা শিক্ষা অর্জন করে যেই পেশাতে যাই না কেন, অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্য হচ্ছে কি? আর্থিক উপার্জন করা। যদি আমরা শিক্ষা অর্জন না করি, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একজন মূর্খ গণ্ড সাধারণ একজন ব্যক্তি আর একজন শিক্ষিত ব্যক্তির মধ্যে কি তফাৎ হতে পারে, পয়সা উপার্জন করতে গেলে কি তফাৎ হতে পারে। তো আমাদের যে ফর্মাল এডুকেশন খুব সুন্দরভাবে তাকে ট্রেনিং দেয়, তাকে বোঝায়, তাকে গাইড দেয় শিক্ষকেরা, কখনো ম্যাগাজিনের মাধ্যমে, কখনো বইয়ের মাধ্যমে, কখনো ক্যারিয়ার কাউন্সিলিং এর মাধ্যম হিসেবে আজকালকার শিক্ষার্থীদেরকে গাইড করে যে কিভাবে তোমরা কোন লাইনে যেতে গেলে তোমার আর্থিকভাবে তোমরা সচ্ছল হবে। তো ফর্মাল এডুকেশন একটা বিশেষ বৈশিষ্ট্য যে কোনো ব্যক্তিকে আর্থিকভাবে প্রবৃদ্ধি হয়ে যায়, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিয়ে আসতে হেল্প করে। উচ্চ শিক্ষায় প্রবেশাধিকার। ফর্মাল এডুকেশন এমন একটা ব্যবস্থা যে কেউ যদি ভাবে যে আমি 12 পাস করে অথবা কলেজ পাস করে, গ্র্যাজুয়েশন পাস করে পরবর্তী স্টেপে যাব, অর্থাৎ ইউনিভার্সিটি লেভেলে যাব, তাহলে একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের ফর্মাল এডুকেশন। কারণ ধরে নাও তুমি এইচএস পাস করলে, এইচএস পাস করার পরেই কিন্তু তুমি কলেজে যেতে পারবে, অর্থাৎ হায়ার স্টাডিজে প্রবেশ করতে পারবে, অথবা এইচএস এর পরে আমরা কলেজে যেতে পারবো, অথবা কলেজের পরে ইউনিভার্সিটি বা পরবর্তী ধাপে আমরা রিসার্চের জন্য যেতে পারি। তারপরে সো এই যে ফর্মাল এডুকেশন,
অবশ্যই যে উচ্চ শিক্ষা যদি অর্জন করতে যাই তাহলে ফর্মাল এডুকেশন বা প্রথাগত শিক্ষা ছাড়া আমাদের কিন্তু উপায় নেই। আমাদের সমাজে আমাদের বা তোমাদের মধ্যেই এমন অনেক ব্যক্তি আছে যারা উচ্চ মাধ্যমিক পরে কলেজে যাবে, কেউ হয়তো টেকনিক্যাল কোর্সে ভর্তি হবে, কেউ হয়তো এমএ তে ভর্তি হবে, এম এর পরে কেউ হয়তো নেট পাস করবে, কেউ নেট পাস করে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সেখান থেকে আবার কেউ হয়তো কলেজের মাস্টার হয়ে যাবে, স্কুলের টিচার হয়ে যাবে। তো এই যে হায়ার এডুকেশনে ধাপে ধাপে যে যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি সম্ভব শুধুমাত্র ফর্মাল এডুকেশনে যদি আমরা শিক্ষা অর্জন করি। ব্যক্তিগত ক্ষমতায়ন, এই যে টপিকটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ফর্মাল এডুকেশনের মাধ্যমেই আমরা বিভিন্ন রকম জ্ঞান অর্জন করি। সেই জ্ঞান অর্জন করার ফলেই কিন্তু আমরা আমাদের ক্ষমতায়ন সম্ভব হয়। যেমন কেউ হয়তো জ্ঞান অর্জন করে কেউ চাকরি পেয়ে গেল, কেউ ব্যবসা বাণিজ্য করলো, কেউ রাজনীতিতে প্রবেশ করলো, বিভিন্ন স্তরে মানুষ যেতে পারে। তো এই যে বিভিন্ন স্তরে যাচ্ছে, যে আর্থিক উপার্জন করছে বা পাওয়ার গেইন করছে, যা কিছু করুক না কেন সবকিছু কিন্তু সম্ভব আমাদের এই ফর্মাল এডুকেশনের মাধ্যমেই। যেমন ধরো কেউ জবে গেল, আবার কেউ বিজনেস করছে, কেউ আবার পলিটিক্স করছে। সো যা কিছু আমাদের প্রয়োজন তার জন্য জ্ঞান অর্জন করা বাঞ্ছনীয়। আর সেই জ্ঞান সামগ্রিকভাবে অর্গানাইজড ওয়েতে কে প্রদান করে? আমাদের ফর্মাল এডুকেশন। এতক্ষণ আমরা ফর্মাল এডুকেশন অর্থাৎ প্রথাগত শিক্ষার যে প্রয়োজনীয়তা সেগুলো জানলাম। এখন আমরা জেনে নেব ফর্মাল এডুকেশনের ভূমিকা কি, এর রোল কি, কেন সেই ফর্মাল এডুকেশনকে আমরা অ্যাডপ্ট করব বা প্রচলন রয়েছে। চলো দেখে নিই একের পর এক। জ্ঞান ও শিক্ষা, যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে প্রচলিত রয়েছে তার মেইন উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের বিতরণ এবং শিক্ষা দেওয়া। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের সমাজে যে স্কুলগুলো রয়েছে, যে কলেজ অথবা বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রধান উদ্দেশ্য হচ্ছে কি জ্ঞান বিতরণ করা, জ্ঞান দেওয়া, মানুষকে শিক্ষা দেওয়া, তার সাথে সাথে তার অন্যান্য সামগ্রিক বিকাশ করা। সো এই যে শিক্ষা ব্যবস্থা ফর্মাল এডুকেশন, এর মাধ্যমে সাধারণত আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে বিভিন্ন রকম ভাবে জ্ঞান প্রদান করা হয়। সে কোন জ্ঞান প্রদান করা হয়? যে সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিস্টোরি, লিটারেচার, নিউ ইনভেনশন, নতুন নতুন আবিষ্কার, যে বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সাহিত্য, নতুন নতুন যে আবিষ্কার যে হচ্ছে, সব কিছুই চেষ্টা করা হয় জ্ঞানের প্রদান করা হয়। শুরু থেকে নিয়ে একেবারে উপরে ক্লাস পর্যন্ত প্রাথমিকভাবে এই শিক্ষা ব্যবস্থা বিভিন্ন রকম জ্ঞান প্রদান করে থাকে। নেক্সট, ডিগ্রি এবং সার্টিফিকেট প্রদান। এই শিক্ষা ব্যবস্থার একটা বিশেষ ভূমিকা হচ্ছে কি ডিগ্রি এবং সার্টিফিকেট প্রদান। একজন ব্যক্তি মাধ্যমিক পাস করার পরে বা উচ্চ মাধ্যমিক পাস করার পরে বা কলেজ পাস করার পরে, বা অনেকেই তোমরা দেখি তোমাদের মধ্যে হয়তো এমনও আছে যে মাধ্যমিক পাস করার পরে কেউ কম্পিউটার সার্টিফিকেট করছে, কেউ এআই কোর্সে অ্যাডমিশন নিয়েছো। তো এই ব্যবস্থার মধ্যে কি করা হয়? সার্টিফিকেট প্রদান করা হয়। এমন ব্যাপার নয় যে তুমি সার্টিফিকেট দেখাতে না পারলে তুমি জ্ঞানী হওনি, তুমি শিক্ষা লাভ করোনি, কিন্তু এইটা তোমার কাছে প্রমাণপত্র। তো এই শিক্ষা ব্যবস্থাতে আমাদের ডিগ্রি, সার্টিফিকেট, এমপি, এইচএস, বিএ, বিএসসি অথবা পরবর্তী যে কোনো ডিগ্রি হোক না কেন, কম্পিউটারের ডিগ্রি হতে পারে, সব কিছুই ডিগ্রি প্রোভাইড করা হয়। এটা হচ্ছে আমাদের ফর্মাল এডুকেশনের একটা বিশেষ ভূমিকা। এই সমস্ত ডিগ্রিগুলো নিয়েই আমরা যখন পরবর্তী ক্লাসে অ্যাডমিশন নিতে যাই তখন শো করতে হয়, তা না হলে কিন্তু আমাদের অ্যাডমিশন নেবে না। আর তাছাড়া কেউ যদি জব করতে চায়, নতুন জবের জন্য অ্যাপ্লাই করতে চায়, সে প্রাইভেট হোক অথবা সরকারি হোক, সেই জব করতে গিয়ে কিন্তু অবশ্যই তোমাকে ডিগ্রি দেখাতেই হবে। সো ফর্মাল এডুকেশন অর্থাৎ প্রথাগত শিক্ষা ব্যবস্থা এই গুরুত্বপূর্ণ ডিগ্রি, দ্য পিস অফ পেপার, কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ, যেটা শুধুমাত্র মেনলি দেওয়া হয় কোথায়? ফর্মাল এডুকেশনে। নেক্সট হচ্ছে জ্ঞানের বিতরণ। ব্যাপারটা কেমন? কি যে কোনো ব্যক্তি জ্ঞান উপার্জন করার পরে, আমি যে জ্ঞান উপার্জন করছি বা তোমরা যা কিছু জানছো, এই ব্যাপারটা শুধুমাত্র তোমার মধ্যে সীমাবদ্ধ হবে না। সেই যা কিছু জ্ঞান উপার্জন করেছো তোমার কাছ থেকে বিভিন্ন দিকে তুমি বিতরণ করছো, তোমার বড়দের সঙ্গে শেয়ার করছো, তোমার যারা ছোট আছে তাকে শিক্ষা দিচ্ছ,
তোমার যারা জুনিয়র আছে তাদেরকে তুমি গাইড করছো, কারণ তুমি তোমার স্কুল থেকে যে শিক্ষা ব্যবস্থাটা পেয়েছো, যে নলেজটা পেয়েছো, সেটা তুমি নিজের ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করছো। ধরে নাও তোমাকে স্কুলের শিক্ষা কি দেওয়া হলো, পরিবেশ দূষণ রোধ করতে হবে, অথবা বায়ু দূষণ কিভাবে রোধ করবে। তো এই শিক্ষা তোমাকে কোথায় দেওয়া হলো? স্কুল থেকে সেটা জ্ঞান অর্জন করে তুমি তোমার বাড়িতে যারা রয়েছে, ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, অথবা অন্য যে সমস্ত লোক রয়েছে যাদের সঙ্গে তুমি উঠা বসা করো, চলাফেরা করো দৈনন্দিন জীবনে, তাদের সঙ্গে শেয়ার করো, যে বিতরণ করো জ্ঞান, তাহলে সেই নলেজটা বেশি ইম্প্যাক্টফুল হবে, গুরুত্বপূর্ণ হবে, ইমপ্লিকেশনটা তার আরো বেটার হবে। সো তোমাকে অবশ্যই যে জায়গা থেকেই হোক না কেন, যে জ্ঞান আমরা উপার্জন করি, বিশেষ করে ফর্মাল এডুকেশনের যে জ্ঞানটা দেওয়া হয়, যে নলেজটা দেওয়া হয়, যে ইনফরমেশন দেওয়া হয়, সেই ইনফরমেশন নলেজটাকে তোমাদেরকে প্রত্যেককেই, আমাদের সকলকে বিতরণ করতে হবে। এই ব্যাপারটাই বোঝা হয়েছে। নেক্সট হচ্ছে সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ। আমাদের দেশ ভারতবর্ষ অত্যাধিক পুরনো সভ্যতার একটা দেশ। আমরা যদি প্রাচীন ইতিহাস দেখতে চাই, তাহলে এমন অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকাল আমরা ভাবতে গিয়ে অবাক হয়ে যাই। তো এই যে দীর্ঘদিন ধরে হাজার হাজার বছর থেকে যে আমাদের দেশের ঐতিহ্য সংস্কৃতি যে রয়েছে, বা 100 বছর আগে, 200 বছর আগে, 500 বছর আগে যা কিছুর কালচার রয়েছিল, যে ট্র্যাডিশন রয়েছিল, সেইগুলোকে আমাদের উচিত পজিটিভ যদি হয় তাহলে সংরক্ষণ করা। আর এই সংরক্ষণের মেন কারিগর যদি বলি, তাহলে ফর্মাল এডুকেশন। কারণ ফর্মাল এডুকেশনের মাধ্যমেই আমরা দেখতে পাই যে পুরনো ঐতিহ্য এবং কালচারকে সংরক্ষণ করার একটা প্রচেষ্টা থাকে। বইয়ে থেকে শুরু করে যে সরকার, তোমাদের শুরুতেই বলেছি, রাষ্ট্রের একটা ভূমিকা থাকে, যে রীতিনীতি তৈরি করে, পলিসি বা নিয়ম তৈরি করে, তার মধ্যেই এগুলো ইনক্লুড করা থাকে, যাতে করে আমাদের যে পূর্বপুরুষরা যে কালচার ছেড়ে গিয়েছেন, যে ঐতিহ্য ছেড়ে গিয়েছেন, আমরা যেন নিজের জীবনে বহন করতে পারি। বিশেষীকরণ, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি স্পেশালাইজেশন। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি বলে যে আমি পার্টিকুলার কোনো একটা এরিয়াতে পড়াশোনা করব, তাহলে সেই ব্যক্তির পড়াশোনার জন্য যে পরিকাঠামো আমাদের ফর্মাল এডুকেশনে পাওয়া যায়। উদাহরণস্বরূপ মনে করো তোমার একটা কোনো বন্ধু খুব ভালো ফটোগ্রাফি করে, খুব ভালো সুন্দর ছবি তুলে, তাহলে সে যদি বলে যে আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হব, যে জঙ্গলে গিয়ে পশু পাখির ছবি তুলব, তাহলে তার জন্য পার্টিকুলার ট্রেনিং রয়েছে। কেউ যদি বলে আমি ডক্টর হব, কেউ যদি বলে ইঞ্জিনিয়ার হব, কেউ যদি বলে আমি মাস্টার হব, শিক্ষক হব, প্রফেসর হব, তাহলে সেইটা হওয়ার জন্য বিশেষ ট্রেনিং বা বিশেষ কোর্স দেওয়া হয়। সেই কোর্সে অ্যাডমিশন নিতে হবে, যার ফলেই, যেমন ধরো এমবিএ এর মধ্যে আবার অনেকগুলো এরিয়া রয়েছে, ভাগ রয়েছে প্রত্যেকটা কোর্সে। যেমন কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আবার অনেকগুলো ভাগ রয়েছে, প্রত্যেকটা ফিল্ডে অনেকগুলো বিভাগ রয়েছে। সেই একটা বিভাগকে বলা হয় স্পেশালাইজেশন। কেউ যদি বলে আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হবে, তার জন্য আলাদা কোর্স। কেউ যদি বলে আমি নর্মাল ফটোগ্রাফার হব, তার জন্য আলাদা কোর্স। কেউ যদি বলে আমি ফটোগ্রাফি করে ফিল্ম ইনস্টিটিউটে অ্যাডমিশন নেব, তার ফলে আমি সিনেমাতে কাজ করব, ফটোগ্রাফি করব, সেটাও করতে পারে। ফর্মাল এডুকেশনের মাধ্যমে বিশেষীকরণ করা হয়, যার ফলে শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কোর্সে গিয়ে ভর্তি হয়। নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা গঠন, অর্থাৎ ফর্মাল এডুকেশনের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কি, যে এই শিক্ষা ব্যবস্থা তোমাদের মতো প্রত্যেকটা শিক্ষার্থীকে নিয়ম কানুন শেখানো থেকে শুরু করে, ডিসিপ্লিন হওয়া থেকে শুরু করে একটা বড় ভূমিকা রাখে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনে যে নির্দিষ্ট নিয়ম শেখানোর জন্য, ডিসিপ্লিন শেখানোর জন্য ফর্মাল এডুকেশন অর্থাৎ প্রথাগত শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক যে ক্লাসে ঢুকে, তোমরা নিশ্চয়ই সবাই গিয়ে দাঁড়িয়ে যাও, এটা কি? এটা তো আমার কোনো বড় বিষয় নয়, অত্যন্ত স্বাভাবিক বিষয়। এর ফলে তোমরা তোমাদের শিক্ষককে সম্মান জানাচ্ছ, তাই না? সম্মান করছো। তাহলে কি হলো? তোমাদের সামান্য প্রচেষ্টায় শিক্ষককে সম্মান জানিয়ে দিলে। তারপরে তোমরা কি বলছো? গুড মর্নিং। দুপুর হয়ে গেলে কি বলছো? গুড আফটারনুন। সো এই যে বিষয়গুলো তোমরা যা কিছু শিখছো একটা ফর্মাল এডুকেশনে, ক্লাস 1 থেকে অ্যাডমিশন নেওয়ার পরে বা তার আগে ইউকেজিতে, প্রি প্রাইমারিতে অ্যাডমিশন নেওয়ার পরে, পরবর্তী ক্লাস 1 বা স্কুলে তার ধাপে ধাপে যে ক্লাসে উঠে এসেছো, সেখান থেকে যে নিয়ম তোমরা শিখেছো, পরবর্তীকালেই তোমরা সেটা অ্যাপ্লাই করছো। যেমন ভাবে কি, প্রথমে সম্মান করলে, দাঁড়িয়ে পড়লে, তারপরে আবার গুড মর্নিং অথবা গুড আফটারনুন, সকালবেলা গুড মর্নিং বলছো, যখন দুপুর 12টা বেজে যাচ্ছে তারপরে বলছো গুড আফটারনুন। তো এই যে নিয়ম অনুবর্তিতা, সময়ানুবর্তিতা, তো শৃঙ্খলা, সবকিছু তোমাকে শেখানো হচ্ছে কি
ফর্মাল এডুকেশনের মাধ্যমে। তোমরা স্কুল শুরুর সময় যখন জাতীয় সঙ্গীত শুরু হয় অথবা স্কুল শেষে যে জাতীয় সঙ্গীত হয়, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে গাইতে হবে, সবকিছু শেখানো হয় আমাদের ফর্মাল এডুকেশনের মাধ্যমে। সময়ানুবর্তিতা অর্থাৎ একজন ব্যক্তির ক্ষেত্রে সময়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানো হয়। তোমরা যদি সকাল 10টার সময় স্কুল হয়, যদি 10:30টার সময় যাও, তোমাকে স্কুলে ঢুকতে দেবে? নিশ্চয়ই দেবে না। তোমার এক্সাম সকাল 11টার সময় শুরু হওয়ার কথা, তুমি যাচ্ছ ফুর্তি করে যাচ্ছ 11:30টার সময়, তখন তুমি স্কুলে এন্ট্রি করতে পারবে? হয়তো তোমাকে এন্ট্রি করতে দিয়েও দেয়, 1 ঘন্টা পরে তোমাকে ঢুকতে দিল, তাহলে কি তুমি সঠিকভাবে অ্যান্সার লিখতে পারবে? তোমার অন্যান্য বন্ধুরা অলরেডি তখন অর্ধেকটা অ্যান্সার করে ফেলেছে, সেই মুহূর্তে গিয়ে তোমাকে ফেলই হতে হবে। তাহলে জীবনে সফল হতে গেলে সময়কে যে পালন করে চলতে হবে, মেনে চলতে হবে, এটা কিন্তু আমাদের ফর্মাল এডুকেশন খুব ভালোভাবে তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত শেখায় যে বাবু তুমি সঠিক সময়ে স্কুলে এসো, তা না হলে তোমার অ্যাটেন্ডেন্স মিস হয়ে যাবে। তুমি যদি নির্দিষ্ট সময় ক্লাসে গিয়ে উপস্থিত না হও, তাহলে টিচার তোমাকে কি করবে? অ্যাবসেন্ট করে দেবে। অ্যাবসেন্ট, তাহলে তোমার অ্যাবসেন্ট, তাহলে তোমার যে অ্যাটেন্ডেন্স সেটা কমে যাবে। যদি 75%-এর নিচে তোমার অ্যাটেন্ডেন্স কম হয়ে যায়, হয়তো তোমাকে এক্সামে বসতে দেওয়া হবে না। এক্সামে বসতে না দেওয়া হলে তোমাকে পুনরায় আরেকটা বছর দীর্ঘ অপেক্ষা করতে হবে। মনে করো তোমার ইন্টারভিউর সময় দেওয়া আছে সকাল 11টা, তুমি গিয়েছো 12টার সময়, তুমি ইন্টারভিউ দিতে পাবে? বা তুমি গিয়েছো 2টোর সময়, ইন্টারভিউ দিতে পাবে? যদি তোমার ইন্টারভিউ নেও, তাহলে তোমার উপর একটা নেগেটিভ ইমপ্রেশন পড়বে। সো অবশ্যই আমাদের যে ফর্মাল এডুকেশন রয়েছে, প্রথাগত শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা ছাত্রকে নিয়ম এবং সময়ের গুরুত্ব বুঝতে শেখায়। তো তাহলে আমরা প্রত্যেকেই পাংচুয়াল হওয়ার চেষ্টা করব। পরের পয়েন্ট হচ্ছে আমাদের সংগঠিত শিক্ষা ব্যবস্থা। ফর্মাল এডুকেশন হচ্ছে একটা সংগঠিত শিক্ষা ব্যবস্থা। এটার মানে কি? চলো আমরা জেনে নিই। এই শিক্ষা ব্যবস্থাতে আমাদের বেশ কিছু উপকরণ থাকবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত, উপর থেকে নিচে পর্যন্ত, রাষ্ট্র থেকে শুরু করে রাজ্য পর্যন্ত, রাজ্য থেকে জেলা পর্যন্ত, রাজ্য থেকে জেলা আর ব্লক থেকে শুরু করে প্রত্যেকটা একটা স্কুল, সবকিছুই কিন্তু একটা অর্গানাইজড ভাবে ম্যানেজ করা হয়, নিয়ন্ত্রিত করা হয়। আবার যদি আমরা শুধুমাত্র একটা ব্লক থেকে পার্টিকুলার একটা স্কুলে ঢুকে যাই, সেই স্কুলের যে সামগ্রিক যে ব্যবস্থা, স্কুল শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত যে ক্লাস নেওয়ার যে ব্যাপার, কখন ঘন্টা পড়বে, কখন ব্রেক হবে, কখন টিফিন হবে, কখন ছুটি হবে, সব কিছুই নির্ধারিত থাকে। উপর থেকে শুরু করে দেশে যে এনসিইআরটি যে রীতি প্রণয়ন করেছে, সবকিছুকেই সবাইকে ফলো করতে হবে। ও সেইখান থেকে শুরু করে একদম গ্রাউন্ড লেভেলের যে কর্মচারী রয়েছে, প্রত্যেককে আমাদেরকে সেটা ফলো করে চলতে হবে দেশের উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়নের জন্য। প্রথাগত শিক্ষা ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য রয়েছে আমরা জানলাম, তার কি ভূমিকা রয়েছে, তার প্রয়োজনীয়তা কি, সবকিছু একের পর এক জানলাম। এবার আমরা জেনে নেব তার কিছু সীমাবদ্ধতা, তার কি কোনো নেগেটিভ পয়েন্ট রয়েছে, এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে গিয়ে তার কোনো কি সমস্যা রয়েছে, চলো আমরা সেগুলো দেখে নেব। আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থাতে শিক্ষকের উপর নির্ভরতা অত্যাধিক বেশি হয়ে যায়। এটার অর্থ হলো একজন শিক্ষককে সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে ছাত্রছাত্রীর পড়াশোনা থেকে শুরু করে তার সামগ্রিক যে বিকাশ, তার মেন হতে হবে একজন শিক্ষক। কিন্তু শিক্ষকের উপরে দায়িত্ব দেওয়া হয়ে গেছে ঠিক, শিক্ষক চেষ্টা করে দায়িত্ব পালন করার, কিন্তু সেই কি সমস্ত রকম ভাবে খুব গুরুত্ব সহকারে সেই দায়িত্ব পালন করতে পারবে না। তারপরেও আবার শিক্ষকের উপরেই দায়িত্ব দিয়ে দেওয়া হয়। সে ক্লাস 1-এর ছাত্র হোক, ক্লাস 5-এর ছাত্র হোক বা ক্লাস 11-এর ছাত্র হোক না কেন, প্রত্যেকেই আলটিমেটলি শুধু আর শুধুমাত্র শিক্ষকের উপর নির্ভর করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাতে দুর্ভাগ্যজনকভাবে শিক্ষার্থীকে সেই সুযোগটা দেওয়া হয় না যাতে সে ব্যক্তিগতভাবে প্রস্ফুটিত হবে। মেনলি দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? শিক্ষককে। তো এইটা হচ্ছে একটা আমাদের বড় সমস্যা। যদি শুধু শিক্ষককে না দিয়ে সেই দায়িত্বগুলো ভাগ করে দেওয়া হতো, অথবা ছাত্রছাত্রীকেই সেই সুযোগটা দেওয়া হতো, তাদের মধ্যে যে ইন্টারনাল ট্যালেন্ট রয়েছে তারা নিজের ইচ্ছা মতো বিকাশ করতে পারত। কিন্তু যেহেতু শিক্ষক এখানে মেন ভূমিকা পালন করছে, তার জন্য অনেক রকম ট্যালেন্ট রয়েছে, প্রতিভা রয়েছে, যেগুলো শিক্ষার্থীর ভেতরেই দাবা পড়ে থেকে যায়। এই শিক্ষা ব্যবস্থাতে আরেকটা সমস্যা হচ্ছে অত্যধিক কঠোর নিয়ম শৃঙ্খলা। কোনো ব্যক্তি যদি
এর আগে তোমাদের বলেছিলাম কেউ একজন ব্যক্তি যদি আনফরচুনেটলি পরীক্ষা দিতে গিয়ে তোমাদের মধ্যে হয়তো এমন কেউ ঘটেছে যে এক্সাম দিতে যাচ্ছিলেন, রাস্তায় ট্রাফিক পড়ে গেছে, ট্রাফিক পড়ে যাওয়ার ফলে তার পরীক্ষা হলে অনেকে পৌঁছাতে পারেনি। তো এমন কঠোর নিয়ম রয়েছে, সেইখানে গিয়ে যে এক্সাম দেবে তার সেই সুযোগটা কিন্তু ঘটেনি, অ্যাবসেন্ট ঘটলো, আলটিমেটলি ফেল হয়ে গেল। সো একজন ব্যক্তি যে সারা বছর ধরে প্রস্তুতি নিল এই পরীক্ষা দেওয়ার জন্য, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য বা উচ্চ মাধ্যমিক কলেজে পরীক্ষা দেওয়ার জন্য, আর রাস্তাতে কোনো একটা কারণে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা জ্যামের জন্য লেট হয়ে গেল, তাহলে কি হবে? তার সারাটা বছর চলে গেল, সে মানসিকভাবে ভেঙে পড়বে, তার কাছে দ্বিতীয় কোনো অপশন থাকে না যে তাকে পুনরায় সুযোগ দেওয়া হোক। এই যে সমস্যা, অনেকে হয়তো শরীর খারাপের জন্য বা বিভিন্ন কারণে অ্যাটেন্ডেন্স যার কম হয়ে গেল, ওই ম্যাক্সিমাম স্কুলে এমন রুলস রয়েছে যে 75% অ্যাটেন্ডেন্স না হলে সে এক্সাম দিতে পারবে না। এমন কেন? আমার হতে পারে 74% হলো, তাহলে আমি কেন বসতে পাবো না? বা আমার 70% হলো, আমি কেন বসতে পাবো না? এই যে সমস্যা, কঠোর যে নিয়মকরণ, এই তার জন্য অনেক ছাত্রের ভোগান্তি হয়। তাহলে যে ব্যক্তি সারা বছর ধরে প্রস্তুতি নিল, সে কোনো একটা কারণে যদি অ্যাবসেন্ট হয়ে যায় বা লেট হয়ে যায়, তাহলে তাকে সারা বছর লস করতে হবে। আমাদের চেষ্টা করতে হবে যে এই কঠোর নিয়ম শৃঙ্খলা যতটা সম্ভব লঘু করা যায়, যাতে করে প্রথাগত শিক্ষাকে আরো ফ্রুটফুল করা যেতে পারে। নেক্সট প্রবলেম হচ্ছে নমনীয়তার অভাব, মানে ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি। এটা বোঝাতে চাওয়া হয়েছে যে এই শিক্ষা ব্যবস্থাতে যে রুলস, যে রীতি বা নীতি আমাদের রাষ্ট্র অথবা রাজ্য সেট করে দিয়েছে, সেইটা ছাড়া আমরা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারবো না। এনসিইআরটি অথবা এসসিইআরটি যে পদ্ধতিগত শিক্ষণের যে পদ্ধতি অথবা শিক্ষণের যে পদ্ধতি বলে দিয়েছে, যে টপিক সেট করে দিয়েছে, যে সিলেবাস বানিয়ে দিয়েছে, সেইটা ছাড়া আমরা অন্য কোনো টপিক ফলো করতে পারবো না। আমাদের সেন্ট্রালাইজড সিস্টেম যে করা হয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় নমনীয়তার অভাব রয়েছে। এমন তো হতে পারতো যে জেলা ভিত্তিক বা ব্লক ওয়াইজ যে সমস্ত স্কুলগুলো রয়েছে, সেগুলো তাদের লোকাল লেভেলে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের নিডস অনুযায়ী আমরা সেরকম শিক্ষা ব্যবস্থা চালু করতে পারতাম। কিন্তু না, আমাদের পশ্চিমবঙ্গ জেলার দার্জিলিংয়ের ছাত্রছাত্রীরা যে টপিকটা পড়বে, সেই টপিকটা কিন্তু পড়তে হবে আমাদের হলদিয়াতে যে স্টুডেন্টটা রয়েছে তাকেও সেম জিনিস পড়তে হবে। হতে পারে দুই জায়গার জিওগ্রাফি আলাদা, দুই জায়গার কালচার আলাদা, তাদের জীবনযাত্রা আলাদা, এখানে আলাদা হওয়া দরকার ছিল শিক্ষা ব্যবস্থা, এখানে শিক্ষা ব্যবস্থাটা আলাদা হওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রথাগত শিক্ষা ব্যবস্থাতে একই ধাঁচের একই রকম টপিকস, একই রকম শিক্ষণ পদ্ধতি ফলো করা হয়। নেক্সট প্রবলেম, ডিমেরিটস হচ্ছে যান্ত্রিক শিক্ষা ব্যবস্থা বা কৃত্রিম শিক্ষা ব্যবস্থা। প্রথাগত শিক্ষা ব্যবস্থাতে সাধারণত আমরা ন্যাচারাল ওয়েতে শিক্ষা দেখতে পাই না, কারণ যে মেকানাইজড সিস্টেম অফ এডুকেশন, যেভাবে টিচার যা কিছু বলবে শিক্ষার্থীকে, লার্নারকে, একজন টিচার লার্নারকে, শিক্ষার্থীকে যা কিছু বলবে সেইটাই ফলো করতে হবে, যে পদ্ধতিতে শেখাবে সেই পদ্ধতিতেই শিখতে হবে। এইটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা সমস্যা। এক্ষেত্রে শিক্ষার্থী নির্দিষ্ট সময়ে আসে ঠিক, কিন্তু এই যে যান্ত্রিক জীবন বা একজন শিক্ষক যে নির্দিষ্ট সময়সূচি তাকে দিয়ে দেওয়া হয়েছে, সেই সময়সূচি বা নির্দিষ্ট কঠোর নিয়মের মধ্যে আটকে পড়ে গিয়ে এই নিয়ম কানুনকে ফলো করতে গিয়ে তাদের জীবনটা হয়ে গেছে কৃত্রিম। এই কৃত্রিম পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা আমাদের ফর্মাল এডুকেশনের লক্ষ্য করা যায়, যেটা একটা বড় সমস্যা। এই সমস্যা যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে শিক্ষার যে গুরুত্ব, প্রথাগত শিক্ষা ব্যবস্থাতে শিক্ষার্থীর যে তাগিদ, সেইটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ইনফ্যাক্ট অনেক শিক্ষার্থীর শিক্ষার প্রতি আগ্রহটা হারিয়ে যায়। তার জন্যই কোথাও না কোথাও নতুনত্ব বা ন্যাচারাল পদ্ধতিতে শিক্ষা দেওয়া খুব দরকার, যেটাকে আমরা বলবো শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। পিকচারটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রথাগত শিক্ষা ব্যবস্থাতে শিক্ষার যে পদ্ধতি, সেটা অনেক পুরনো পদ্ধতি। তোমরা যদি জিজ্ঞেস করতে যাও তোমাদের বাবাদেরকে বা তোমাদের দাদুদেরকে, তাহলে নিশ্চয়ই জানতে পারবে আজকে তোমরা যেভাবে চক অ্যান্ড টক, মানে বোর্ড রয়েছে, ব্ল্যাকবোর্ড, হাতে একটা হোয়াইট চক, আর টিচার এসে লেকচার দিচ্ছেন বা কথা বলছেন, অথবা তোমরা দেখতে পাবে হয়তো টিচার চেয়ারে বসে আছেন আর কিছু একটা বলছেন।
এই যে শিক্ষা পদ্ধতি বহুত পুরনো দিন থেকে চলে আসছে, এর মধ্যে কোনো নতুনত্ব নেই, কোনো নতুন ইনভেনশন নেই, এখানে কোনো প্রজেক্ট মেথড নেই। আমাদের দরকার নতুন টেকনিক, প্রজেক্ট মেথড, গ্রুপ ডিসকাশন, ডেমনস্ট্রেশন মেথড, বিভিন্ন পদ্ধতিতে আমাদেরকে ছাত্রদেরকে শিক্ষা দিতে হবে। এমন নয় যে আমার বাবা বা আমার দাদু, তোমার বাবা তোমার দাদুরা যেভাবে শিক্ষা অর্জন করেছে সেই চক আর সেই ব্ল্যাকবোর্ড, এই দুটো মিলেই যে শিক্ষার ব্যবস্থা, এইটা একেবারেই পুরনো যুগের শিক্ষা ব্যবস্থা, মানধাত্তার আমলের শিক্ষা ব্যবস্থা। আমাদেরকে ইমিডিয়েটলি নতুনত্ব নিয়ে আসা উচিত, যাতে করে ফর্মাল এডুকেশন অর্থাৎ প্রথাগত শিক্ষা ব্যবস্থার গুরুত্বটা আরো বেড়ে যায়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। প্রথাগত শিক্ষা ব্যবস্থা আর একটা বড় প্রবলেম হচ্ছে নির্দিষ্ট সময় ভিত্তিক। এইখানে সময়ের সঙ্গে কোনো রিল্যাক্সেশন নেই। হতে পারে এমন কোনো ব্যক্তি খুব ট্যালেন্টেড, হাইলি ট্যালেন্টেড, এক্ষেত্রে কি হতে পারে যে একটা সিলেবাস যদি 10 মাসে শেষ হয়, তাহলে তার পক্ষে সম্ভব হয়তো 6 মাসে সে শেষ করে দিল, ঠিক আছে, 6 মাসে সে জ্ঞান অর্জন করে ফেললো। এমনও কোনো ক্যান্ডিডেট হতে পারে সে 6 মাসে নয়, 10 মাসের সিলেবাস তাকে 11 মাস বা 12 মাস বা 13 মাসে লাগতে পারে। কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থাতে এমন কোনো ব্যবস্থা নেই যে লোয়ার ট্যালেন্টেড কোনো বাচ্চার ক্ষেত্রে সেটা ক্যাটার করা হয়েছে। সবাইকে আমরা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ফেলে দিয়েছি, সে বেশি ট্যালেন্টেড হোক কম ট্যালেন্টেড হোক, তোমাকে সেই সময়ের মধ্যেই পড়তে হবে, সেই সময়ের মধ্যেই পরীক্ষা দিতে হবে। তো এর ফলে অনেক ছেলেই, অনেক মেয়েই, অনেক ক্যান্ডিডেট এরকম রয়েছে যারা ম্যানেজ করতে পারে না। তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে, স্টুডেন্ট রয়েছে তোমরা, যারা খুব ভালো গান করো, সুন্দর খেলাধুলা করো, কেউ ভালো ডান্স করে। তো কেউ যদি ভালো ডান্স করে, কিন্তু ভালো খেলতে পারে, সেগুলো খেলতে গিয়ে তার তো পড়াশোনা হ্যাম্পার হবেই, তাই না? তো সেই হ্যাম্পার হওয়ার সময়টা কিন্তু দেওয়া হয় না, তাকে অল্টারনেটিভ সময় দেওয়া হয় না। প্রত্যেককে আমরা ফেলে দিয়েছি, তুমি খেলাধুলা করো, তুমি গান করো, তুমি ডান্স করো, তুমি কি করো আমি জানি না, তোমাকে এই সময়ের মধ্যেই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, এই সময়ের মধ্যেই তোমাকে পরীক্ষার জন্য প্রশ্ন দিতে হবে, এবং পরীক্ষাতে প্রশ্ন তোমাকে পাসও করতে হবে উইথ গুড নাম্বার। তা না হলে হয়তো অনেক ছাত্রছাত্রী তোমরা আছো যারা কি সেই স্কুলে আবার অ্যাডমিশন নেবে না, বা ভালো স্কুলে ভর্তি হতে গেলে তোমরা ভালো স্কুলে ভর্তি হতে পাওনি, তাই না? তো এইটা একটা বড় সমস্যা রয়েছে আমাদের ফর্মাল এডুকেশনে। ফর্মাল এডুকেশনে আর একটা বড় সমস্যা হচ্ছে, ডিমেরিটস হচ্ছে পাঠ্যক্রমের বোঝা। আমাদের সিলেবাসগুলো এমন বড় সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, সেই যেগুলো কভার করা বাচ্চাদের পক্ষে বা সমস্ত টপিক বোঝা কিন্তু মুশকিল হয়ে যায়। তার জন্য তো সিলেবাসকে আমাদের দরকার ছোট করা। এমন বিষয় নয় একটা নার্সারি স্কুলের বাচ্চা, একটা ক্লাস 5 এর বাচ্চা বা একটা 10 এর বাচ্চা, তাকে এতগুলো বইয়ের বোঝা চাপিয়ে দিই, সে সেই ব্যাগটাও বয়ে নিয়ে যেতে সে ক্লান্ত হয়ে পড়ে। সো আমরা পাঠ্যক্রমের বোঝা চাপিয়ে দেওয়ার ফলে প্রথাগত শিক্ষা ব্যবস্থায় আমাদের যে উদ্দেশ্য, আমরা হয়তো ভাবি একটা বাচ্চা ছোট থেকে সব কিছু সে গ্রহণ করে নিতে পারবে, হয়তো পারবে, সবাই কি পারবে সেটা সম্ভব নয় সবার পক্ষে। 100টা বাচ্চার মধ্যে হয়তো 20 জন পারলো, 30 জন পারলো না, আর বাকি মাঝের গুলো যে 30 জন সেটা মোটামুটি ভাবে চালিয়ে নিল। কিন্তু এই যে সমস্যা, আমাদের লক্ষ্য থাকবে ইচ অ্যান্ড এভরি, মানে প্রত্যেকটা শিক্ষার্থী যেন মিনিমাম জ্ঞান অর্জন করতে পারে। তার ফলে পাঠ্যক্রমের এত বড় বোঝা না চাপিয়ে দিয়ে সেটাকে ছোট করা খুব প্রয়োজন। তো হয়তো আগামী দিনে তোমরা দেখতে পাবে তোমাদের সিলেবাস ধীরে ধীরে ছোট হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। তো এই যে ব্যাপারটা, পাঠ্যক্রমের বোঝা যদি থাকে তাহলে সেটা কিন্তু ফর্মাল এডুকেশনের একটা বড় সমস্যা। আমরা জানি প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কিছু না কিছু প্রতিভা রয়েছে, সেই প্রতিভাকে বিকাশ করতে দেওয়ার জন্য আমাদের সুযোগ দেওয়া দরকার। কিন্তু আনফর্চুনেটলি আমাদের ফর্মাল এডুকেশনে এমন কোনো পরিস্থিতি নেই বা পরিকাঠামো নেই বলতে পারো, যাতে একজন শিক্ষার্থীর মধ্যে সেই সৃজনশীলতাটা প্রস্ফুটিত হয়। সেই ব্যক্তিটা, সেই ছাত্রটা, এমনকি একজন টিচার, তাকে এতগুলো কাজ দিয়ে দেওয়া হয় যে তার নিজের মধ্যে যে ইনভেন্টরি পাওয়ার রয়েছে, সৃজন ক্রিয়েটিভ যে পাওয়ার রয়েছে, সেই ক্রিয়েটিভের কথা ভাবতেই পারে না, সৃজনশীলতার কথা ভাবতেই পারে না। ছাত্রকে আমরা এত বড় পাঠ্যক্রম দিয়ে দিয়েছি, শিক্ষক বলছে আমি তোমাকে যেভাবে পড়াবো বাবু সেভাবে পড়তে হবে, তোকে অন্য কোনো কিছু করতে হবে না। এই যে বাধা, একজন বাচ্চা চাইছে সে কিছু একটা করতে, তার মনের ভিতরে খুদবুদ করছে, ঠিক আছে, কিছু একটা ভাবনা আছে, যে ভাবনাটা হয়তো খুব বড় আইডিয়া হতে পারে, সেটা যদি প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে নিয়ে আসা যায় সেটা হয়তো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, খুব সফল হতে পারে, সাকসেসফুল হতে পারে। কিন্তু যেহেতু টিচাররা তাকে প্রেসারাইজ করা হচ্ছে, অন্যদিকে টিচারকেও প্রেসারাইজ করা হচ্ছে, এই যে সমস্যা,
তার ফলে সৃজনশীলতার একটা বড় ব্যাঘাত ঘটছে। ফর্মাল এডুকেশন এই যে একটা বড় সমস্যা। সীমিত প্রবেশ পথ। দুর্ভাগ্যজনক আমাদের দেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা রয়েছে, তুমি যদি ক্লাস 7-এ পড়ো আর তোমার মধ্যে যদি এমন ট্যালেন্ট থাকে যে তুমি ক্লাস 10-এ অ্যাডমিশন নিতে পারো অথবা 11-এ অ্যাডমিশন নিতে পারো, যে কোনো স্ট্রিমে হতে পারে, সেই সুযোগ কিন্তু দেওয়া নেই। তুমি যদি অন্য দেশে যাও তাহলে সেখানে তার ট্যালেন্টকে ক্যাটার করা হয়, সুযোগ দেওয়া হয় কিন্তু। বাট ওভারঅল যদি দেখা যায় গোটা পৃথিবীতেও, হ্যাঁ, যে একজন ব্যক্তি যতই ট্যালেন্টেড হোক না কেন, তাকে 7 থেকে 11-এ অথবা 12-এ অ্যাডমিশনের চান্স দেওয়া হয় না। তো এইটা একটা যে প্রবলেম, যে কোনো জায়গাতে আমরা প্রবেশ করতে পারি না। এই টপিক অনুযায়ী বলা যেতে পারে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে পরবর্তী ধাপে একটা স্তর থেকে শুরু করে পরবর্তী ধাপে যে যাবে তার জন্য নির্দিষ্ট নিয়মকানুনই মেনে যেতে চলতে হবে। যদি সে সেই সময় এবং নিয়মকানুন না মানতে পারে তাহলে কিন্তু তাকে সেই পরবর্তী ক্লাসে অ্যাডমিশন দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম বাচ্চা রয়েছে, এমন শিক্ষার্থী রয়েছে যারা সময়ের অভাবে নির্দিষ্ট সময়ে ভর্তি হতে পারে না, তো তাকে পুনরায় সুযোগটা দেওয়া হয় না। তাকে একটা বছর অপেক্ষা করতে হয়, তার মানসিকভাবে সে ভেঙে পড়ে, তার পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে যায়। তো এই যে সমস্যা, সীমিত প্রবেশ, আমি মাধ্যমিক পাস করলাম তার মানে এই নয় যে সেইখানেই আমাকে ভর্তি হতে হবে সেই পার্টিকুলার নির্দিষ্ট সময়ের মধ্যে। হয়তো দেখা গেলো তুমি কোনো একটা কম্পিউটারের কোর্স করতে গিয়েছিলে, সেখানে তোমার 6 মাস সময় লেগে গেল, তার জন্য কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওনি, বা সুযোগ পেতে গেলে তুমি সঠিকভাবে ক্লাস করার সুযোগ পাওনি। তো যেহেতু তুমি একটা গুরুত্বপূর্ণ কম্পিউটার ক্লাস কোর্স করছো, সেইখানে তোমাকে সুযোগ দেওয়া ছিল যে বাচ্চাটা যেহেতু একটা কোর্সের সঙ্গে যুক্ত ছিল, আমি যদি আমার ক্লাসে সুযোগ দিই পরবর্তীকালে হয়তো সেই বাচ্চাটা এক্সেলেন্ট পারফরমেন্স করবে। সো এই যে একটা বড় সমস্যা, সীমিত প্রবেশ পথ আমাদের দেশে রয়েছে, কোনো সুযোগ দেওয়া হয় না। ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের মধ্যেই গিয়ে অ্যাডমিশন নিতে হবে অথবা তাকে 1 বছরের জন্য ওয়েট করতে হবে। তোমাদেরকে একটা উদাহরণ দিই, একজন বাচ্চা মাধ্যমিকের পরে যদি কেউ কম্পিউটার কোর্স করে বা অন্য কোনো স্কিল ডেভেলপমেন্টের কোর্স করে, সেক্ষেত্রে হতে পারে 11-এ অ্যাডমিশন নিতে গিয়ে তার সমস্যা হচ্ছে। সেই সময়টাতে কি আমাদের চেষ্টা করতে হবে যাতে করে বাচ্চাকে একটা বছর লস না করতে হয়, সেই সুযোগটা করে দেওয়া খুব জরুরি। এক্ষেত্রে ফর্মাল এডুকেশনে এই সুযোগটা এখনো পর্যন্ত নেই। সো এটা একটা সমস্যা। আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এমন অনেক এরিয়া রয়েছে যেখানে এখনো শিক্ষার সঠিক পরিকাঠামো গড়ে ওঠেনি। কারণ দেখা গেল যে একটা স্কুল রয়েছে ঠিক, কিন্তু ভালো স্কুল নয়, বা তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো সেই সাবজেক্ট সেই স্কুলগুলোতে নেই। বাধ্য হয়ে তুমি সাদামাটা কোনো একটা স্কুলে ভর্তি হলে তোমার সাবজেক্ট কম্বিনেশন তুমি ভালো পেলে না, তোমার নাম্বার কম এলো। আমাদের ফর্মাল এডুকেশনে এই সমস্যাটা অলরেডি রয়ে গেছে। যদিও সরকার চেষ্টা করছে যে প্রত্যেকটা গ্রামে গ্রামে স্কুল হোক, কিন্তু এখনো কোথাও স্কুল আছে তো ভালো কলেজ নেই, বা কলেজই নেই। 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে কলেজ নেই, কলেজ আছে তো বিশ্ববিদ্যালয় নেই। তুমি দেখো আমাদের এমন কিছু জেলা রয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। উদাহরণস্বরূপ যদি বলা যেতে পারে দক্ষিণ দিনাজপুরে আজ পর্যন্ত কোনো ইউনিভার্সিটি নেই। সেই জেলার বাচ্চাদেরকে পড়াশোনা করার জন্য তাকে অন্য কোনো জেলাতে বা অন্য কোনো রাজ্যে যেতে হবে। যেমন মুর্শিদাবাদে এত বড় একটা জেলা, সেইখানে মাত্র একটা ইউনিভার্সিটি, তাও মাত্র 2 বছর আগে গড়ে উঠেছে। তো যদি কোনো এলাকাতে বিদ্যালয় না থাকে, ভালো শিক্ষার ব্যবস্থা না থাকে, তাহলে বাচ্চারা ভালো এই শিক্ষা কোথায় থেকে পাবে? এইটা একটা বড় সমস্যা আমাদের ফর্মাল এডুকেশনের। পরিশেষে কথা বলা যেতে পারে যে যদিও আমাদের ফর্মাল এডুকেশন অর্থাৎ প্রথাগত শিক্ষা ব্যবস্থার অনেকগুলো প্রবলেম রয়েছে, তারপরেও এই শিক্ষা ব্যবস্থা গোটা দেশকে শিক্ষার একই রকম নীতি দিয়ে বেঁধে রেখে দেশের মধ্যে ইউনিটি, একতা বজায় রাখতে সক্ষম হয়েছে। তার জন্য শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সব জায়গাতেই এই শিক্ষা ব্যবস্থা অর্থাৎ প্রথাগত শিক্ষা ব্যবস্থাকে সর্বাধিক গ্রহণযোগ্য হিসেবে মেনে নিয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ফর্মাল এডুকেশনের বেশ কিছু বৈশিষ্ট্যগুলো ছিল, সেগুলোর কিছু ভূমিকা রয়েছে, কিছু প্রয়োজনীয়তা রয়েছে, যার জন্যই কিন্তু আমরা দেখতে পেয়েছি ফর্মাল এডুকেশন গোটা দেশ জুড়ে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। আর তার সাথে সাথে কিছু সমস্যা দেখতে পেয়েছি। সবকিছু মিলেই আমরা জানতে পারলাম যে ফর্মস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার রূপের মধ্যে যে ফার্স্ট পার্ট, যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা, তার ব্যাপারে আমরা সামগ্রিকভাবে জানতে পেরেছি। শেষে তোমাদেরকে বলে রাখি যে এই ক্লাসের যাবতীয় নোটস
এবং এমসিকিউ কোশ্চেন পাওয়ার জন্য ভিডিও লিঙ্ক থেকে এলিট অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নাও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব দ্রুত দেখা হবে। ততক্ষণ অবধি বন্ধুদের সঙ্গে এলিট অ্যাপটি শেয়ার করে নাও। ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।